শেখ হাসিনা ফিরবে বা ওয়াকারুজ্জামানকে নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি শাহজালাল বিমানবন্দরে মানে ঢাকার প্রধান বিমানবন্দরে না নেমে তেজগাঁওতে নামলেন। সেখানে কেন নামলেন? ওনার জীবনহানির সংশয় ছিল, কারণ বাংলাদেশে এখন যে কোনো কিছু যা কিছু ঘটতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হত্যার প্ল্যান, যার জন্য এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিদেশ সফর থেকে আসার সময় শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড না করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তেজগাঁও বিমানবন্দরে ল্যান্ড করেন। তার মেন কারণই হচ্ছে সেনাপ্রধান কিন্তু ইতিমধ্যে জেনে গেছে তাকে নিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। যাই হোক বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশে এমন এমন কিছু ষড়যন্ত্র চলতেছে যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কে বা কারা হত্যার প্ল্যান করতেছে। শেখ হাসিনা ফিরবে বা ওয়াকারুজ্জামানকে নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সেসব নিয়েও বানিয়েছি। বলেওছিলাম যে গতকাল যখন উনি প্রবেশ করবেন চিন্তা আছে, চিন্তা তো ছিলই। তার জন্যই তিনি শাহজালাল বিমানবন্দরে মানে ঢাকার প্রধান বিমানবন্দরে না নেমে তেজগাঁওতে নামলেন। সেখানে কেন নামলেন? ওনার জীবনহানির সংশয় ছিল, কারণ বাংলাদেশে এখন যে কোনো কিছু যা কিছু ঘটতে পারে, যেটা আমরা অন্তত ভারতবাসীরা চাই না। কেন চাই না? আসলে আপনারা বাংলাদেশের মধ্যে যারা রয়েছেন না, বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশকে এই মুহূর্তে আপনারা বুঝতে পারবেন না। তার কারণ আপনাদের সংবাদ মাধ্যম বিকৃত। আপনাদেরকে ততটুকুই দেখানো হচ্ছে যতটুকু আপনাদের এই অবৈধ সরকার চায়। আচ্ছা, এই অবৈধ সরকারের মধ্যে আর কে বেঁচে আছে? নাহিদ ইসলাম সহ তো সার্জি সালাম এরা সব তো বেরিয়ে চলে গেল, হাসনাত আবদুল্লাহ এরা সব তো বেরিয়ে গিয়ে নিজেদের দল গঠন করলো। ইভেন যারা ছাত্র সমন্বয়ক বৈষম্য বিরোধী বলে এতদিন অহংকার করছিল, তাদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম কি বলেছে এখন আর বৈষম্য বিরোধী সমন্বয়কদের কোনো দাম নেই। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো যে যারা তাদের পিছনে দাঁড়িয়ে তাদেরকে উপদেষ্টা বানিয়েছে, আজ তাদেরকে ঠেলে সরিয়ে দিল। গ্রেপ্তারও হয়েছে, অনেকে গ্রেপ্তারও হয়েছে। ইভেন নাহিদ ইসলাম একটা কাজ ভালো করেছে এটা বলে, সেটা হচ্ছে যে অনেকেই এই সমন্বয়ক বৈষম্য বিরোধী বলে লুটপাট চালাচ্ছিল, ডাকাতি পর্যন্ত করছিল। তারা কতজনই আন্দোলনের সঙ্গে জড়িত সেটা নিয়ে তো সন্দেহ রয়েছে, আপনারা ভালো করেই জানেন। গতকালকে যেরকম চাপানুতর এবং লাঠির বাড়ি পুলিশ পারল না, তারপর সেনাবাহিনীর আমরা দেখেছি, হিজবুত তাহরির। এবং এই যে নিষিদ্ধ সংগঠন কিভাবে বেরিয়ে এসছে, আপনারা ভাবুন কোন জায়গায় রয়েছেন। আসলে আপনাদের এখন ভাবনা চিন্তার মধ্যেও সমস্যা আছে। আপনারা খুলে এখন ভাবতেও পারেন না, চিন্তাও করতে পারেন না, কারণ আপনাদের পরিস্থিতি এরকম যে আপনারা যদি খোলাখুলি না বলতে পারেন, মনে মনে যদি চিন্তাও করেন যে না এটা ভালো চলছে না, এই সমন্বয় বিরোধী ছাত্র এদের চলবে না, ইউনিট গভর্নমেন্ট এগুলো অবৈধ, এই মনে মনেও যদি ভাবেন তাও আপনাদের ভয়। এই রে মনে মনে ভাবলাম, মনে মনে ভেবেছি, তার জন্য আমাকে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে না তো, আমাকে গুম করে দেবে না তো। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বাংলাদেশে। ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, সেটা বাংলাদেশের মানুষজন ভালো করেই জানে। অনেকে ইউটিউবাররা বাংলাদেশের এতদিন ধরে সবাই হাসাহাসি করেছে, আমাদেরকে নিয়েও করেছে, শেখ হাসিনা ঢুকে গাঁজাখোররা সমস্ত করে। এখন বোঝা যাচ্ছে আসল গাঁজাখোর কারা। তারা গাঁজা টেনে বসে তারা মনের মনে সুখে থাকতো, বলে না পাগলের সুখ মনে মনে, সেরকমই তারা পাগল হিসাবে নিজের মনে মনে সুখে থাকতো। না তো শেখ হাসিনা চলে গেছে, আমরা এখন যা খুশি তাই করব, আমরা এখন লুটপাট করব, এই করব ওই করব। আজকেই ধর্ষণ হয়েছে, 4 বছরের একটা বালিকা ধর্ষণ হয়েছে। এবং বাংলাদেশে আজকের ডেটের যেটা ওভারঅল খবরে এসছে তাতেই প্রায় 6-7খানা খবর দেখলাম ধর্ষণের।
8ই মার্চ মহিলা দিবস, ওমেন্স ডে, সেদিন প্রকাশ্যে খবর 8খানা, আর পিছনে কতগুলো খবর আছে জানা নেই। অন্য দিক থেকে আপনাদের বিপদের মধ্যে কেউ সাথে নেই, কেউ সাথে নেই। এই যে পাকিস্তান ভিখারির বাচ্চা, আপনারা জানেন ভালো করে, আপনাদের 1 টাকার দামের থেকে পাকিস্তানের টাকার দাম অনেক কম, পাকিস্তানের 3 টাকা। তারা নাকি আবার বাপ হিসাবে আসছে আপনাদের দেশে। লজ্জা লাগা উচিত আপনাদের, আপনাদের লজ্জা লাগা উচিত যে মানে কারা আপনাদের শাসক আর আপনাদের কারা শোষক, কিভাবে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে একলা পড়ে গেছে। এই ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী, এরাই নিয়ে এসেছিল। এখন এরাই কিন্তু সরে গিয়ে নাহিদ ইসলাম সহ সার্জি সালাম, হাসনাত আবদুল্লাহ নিজেদের একটা দল গঠন করেছে। তারা লড়বে, কিন্তু তেরা কে হোগা কালিয়ার মতো মোহাম্মদ ইউনুসের ওই রকম একটা পর্যায়ে চলে গেছে। পাশে কে আছে? কেউ নেই পাশে। এখন সম্মান রাখতে বাংলাদেশের যারা কিছু পদের রয়েছে, তারাও হয়তো শেখ হাসিনারই আমলের আমলা, তারা কি করবে এখন কিছু করার নেই, একটু হালকা সাপোর্ট দিতে হচ্ছে। বাট আর কিন্তু সেনাবাহিনীর সাপোর্ট নেই। আচ্ছা, ওপেনলি বলে রাখি, সেনাবাহিনীর প্রধানকে বা সেনাবাহিনীকে ওই যতই আর একজন উঠে আসুক, আমি নামও উচ্চারণ করছি না, আপনারা ভালো করেই জানেন যে তাকে সেনাপ্রধান করার জন্য এই ইউনুস এবং পাকিস্তানের একটা গ্যাং উঠে পড়ে লেগেছে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে তাকে সেনাপ্রধান বানানো। তার জন্য অনেক কিছু ছলচাতুরি করেছে, বাট পারবে না। ওপেনলি বলে রাখছি, জেনারেল ওয়াকার ইউনুসের পিছনে, আপনাদের সেনাপ্রধানের পিছনে ভারত রয়েছে। ভারত বললাম যে সরাসরি কিছু করবে না, কিন্তু যা করার এই সেনাপ্রধানকে দিয়ে করাবে, এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য যতটা যেতে হয় ততটা যাবে। তার জন্য যদি ভবিষ্যতে প্রবেশ করতে হয় প্রবেশ করবে, ভালোর জন্য করবে। সেই ভালো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, আমাদের ভারতবর্ষের জন্য। 4500 কিলোমিটার বর্ডার আমরা শেয়ার করি। আগামী দিনে রাখাইন অঞ্চল যদি আমাদের ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়, মায়ানমারের কাচিন প্রদেশ তো বাংলাদেশের সাথে পড়েও না, মেনলি পরে রাখাইন, তাহলে পুরোটাই ভারতবন্দি হয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্ডার আর থাকবে না মায়ানমারের সঙ্গে, এটুকু ধরে রাখুন। রাখাইন আলাদা হলেও আর ভারতের সঙ্গে যুক্ত হলেও বাংলাদেশের সঙ্গে বর্ডার কিন্তু শেয়ার ভারতই শুধু করবে। আর বঙ্গোপসাগরের আধিপত্য তো দেখেই নিয়েছেন, এদিকে ভারত, ওদিকে মায়ানমার 56 জন মৎস্যজীবীকে তুলে নিয়ে চলে গেল। কিচ্ছু করতে পারলো আপনাদের গভর্নমেন্ট? এই মুহূর্তে গভর্নমেন্ট বলে তো কিছু নেই, ওই যে ক্লাব চালানো কয়েকজন মাথা মুরব্বি কিচ্ছু করতে পারে, কিছু করতে পারবেও না, আর কিছু করার নেইও, সব শেষ, ফিনিশ, একদম ফিনিশ। বাংলাদেশের এবার এই মার্চের মধ্যে আপনাদের আবার স্বাধীনতা দিবস আসছে, এরা তো মানে না, মুক্তিযোদ্ধা মানে না, কিছুই মানে না, কিন্তু এবার ঘাড় ধরে মানাতে বাধ্য করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে সমন্বয়ক কথাটা শুনলে লোকে তেড়ে যাবে রেড়ে করে, এখনই যাচ্ছে আবার যাবে, কারণ সমন্বয়ক কথাটাই একটা গালাগালি হিসাবে সামনে আসতে চলেছে। যেমন রাজাকার বললে মানুষ রেগে যেত, এরপর থেকে সমন্বয়ক বললে মানুষ রেগে কাই হয়ে যাবে, মেরেও ফেলতে পারে। তাই আর কাউকে সমন্বয়ক বলবেনও না, আর সমন্বয়ক বলে পরিচয় তো দেবেনই না। এটা আমিও বলছি না, নাহিদ ইসলাম বলেছে, আপনাদের ছাত্র জননেতা, যদিও জননেতা নয়, ষড়যন্ত্রকারীদের একজন উপদেষ্টা। আর ষড়যন্ত্র যে হয়েছে এটা আপনারা তো জেনেই গেছেন এখন পুরোপুরি, কারণ প্রকাশ্যে এসে গেছে। বিশ্ব মানবাধিকার কমিশনের যিনি প্রেসিডেন্ট, চেয়ারপারসন, তিনি বলে দিয়েছেন একটি সাক্ষাৎকারে, সেই সাক্ষাৎকারের অডিও প্রকাশ্যে, ভিডিও প্রকাশ্যে তিনি বলেইছেন যে হ্যাঁ, এই তো কিছুদিন আগেই আমরা বলেছিলাম, মানে
জুলাইয়ে সেনাবাহিনীকে বলেছিলাম বাংলাদেশের, যে তারা যেন এই ছাত্রদের বিরুদ্ধে গুলি না ছড়ে স্টেপ না নেয়। তারপরেই কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্টকে বা শেখ হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি, এটা বলে দিয়েছে। তার মানে বুঝে গেছে না, আমরা যে প্রথম থেকে বলতাম যে এটা কোনো গণ আন্দোলন নয়, এটা ছিল ষড়যন্ত্র, সেটা কিন্তু প্রকাশ্যে এসে গেছে। তাই গাঁজা আমরা খেতাম না বা আমরা খাইও না। গাঁজা কারা খেত আর কারা খায় আপনাদের সামনে চাক্ষুষ প্রমাণিত। শুধুমাত্র এখন আপনাদের আর কিছু করার নেই, আপনারা যা করার করে দিয়েছেন। আপনারা কি করেছেন বলুন তো? আপনারা ভেবেছেন বিরাট কিছু করেছি, কিন্তু আসলে এরকম কাঁচাচোলা বাঁশ নিয়ে এই সমন্বয় ছাত্ররা মাটির মধ্যে ঢুকিয়ে রেখেছিল। আপনারা একজন একজন করে এসে তার উপর নিজেরা বসেছেন, অন্য কেউ বসায়নি আপনাদেরকে। আপনারা নিজেরা বসেছেন নিজেদের ফাঁক করে পেছন। এখন জ্বালা তো সহ্য করতে হবে, জ্বালা সহ্য করতে হবে। কিন্তু যদি এই বাংলাদেশ আমাদের ভারতবর্ষের আশেপাশে না হয়ে অন্য কোথাও হতো, কঙ্গো, সোমালি, ওইদিকে কোথাও হতো, তাহলে আমাদের কিচ্ছু এসে যেত না। তারা কি করছে না করছে, সোমালিয়া, এদের সম্পর্কে আমরা কোনো রকম কোনো ভিডিও বানাই না, খবর রাখি। কিন্তু ওই যে 4,500 কিলোমিটার বর্ডার শেয়ার করি আমরা বাঙালিরা, প্রায় 2200 কিলোমিটার বর্ডার শেয়ার করি, তাই আমাদের তো মাথা ঘামাতেই হবে। তার কারণ হচ্ছে চিকিৎসা থেকে শুরু করে আর অনেক কিছু। তারপরে আতঙ্কবাদী হামলাও আমরা এখন ভয় পাচ্ছি। তারপরে আপনাদের ওখানে মৌলবাদীরা আমাদের আবার 7 সিস্টার নিয়ে হুমকি দেয়। তো আমাদের তো ভাবতে হবে নিজেদের পরিস্থিতি, নিজেদের ব্যাপারটা। তার জন্য আমরা মাথা ঘামাচ্ছি। তবে হ্যাঁ, ওই যে বললাম, বাংলাদেশের সাধারণ মানুষের পাশে আছি, ছিলাম, থাকব। তবে যারা ভুল ভালভাবে ভারতকে ছোট দেখিয়ে আপনাদেরকে শেষ করছে, আপনাদেরকে ভুলভাল বুঝিয়েছে, এখন আপনাদেরও বলা উচিত এটা সামনাসামনি। ভাই, বলে তো ছিলে যে ভারত বিরোধিতা করলে, ভারত বয়কট করলে আমরা বিরাট বড় জায়গায় চলে যাব। তো আমরা ভারত বয়কট করে, ভারত বিরোধিতা করে এই বিরাট জায়গায় এসছি। এইটা তোমাদের বিরাট জায়গা ছিল। তাহলে আগে বলে দিতে পারতে, ডেমনস্ট্রেশন দেখাতে পারতে যে এরকম জায়গায় তোমাদের নিয়ে যাব। তাহলে আগে থেকেই ভাই হাত জোর করে তোমাদের পেছনে লাথি মেরে তাড়াতাম। দেরি হলেও এখনো সময় আছে, এখনো ঘুরে দাঁড়ানোর সময় আছে। সাবধান হয়ে যান। আর অবশ্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে থাকুন। উনি বাংলাদেশের খারাপ করবেন না। এবং শেখ হাসিনা ফিরছে এই মার্চে, এখনো পর্যন্ত যা খবর। আপনাদেরও ইউটিউবাররা এতদিন যারা এগুলো অলীক স্বপ্ন বলে প্রচার করছিল, এখন তারাও আস্তে 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 কিন্তু জায়গায় চলে আসছে। তাই বলে রাখছি, আজকের ডেটে আপনি যেটা ভাবছেন, ওই যে নিজে চোখ বন্ধ করে যে আমি পৃথিবীর কিছু দেখতে পাচ্ছি না, তাই আমাকেও কেউ দেখতে পাচ্ছে না, এটা ভুল। আর ওই যে বললাম, বাংলাদেশ ভিতর থেকে দাঁড়িয়ে নিজেকে বুঝতে পারবে না, চিনতে পারবে না। আমরা বাইরে থেকে বাংলাদেশকে দেখছি, তাই আমাদের কাছে খবরাখবর অনেক বেশি। কারণ আপনাদের সংবাদ মাধ্যম ঠুটো জগন্নাথ, আপনাদের সংবাদ মাধ্যমে কেউ নেই এখন যারা সঠিক সম্প্রচার করবে। আমরা বাইরে থেকে অনেক বেশি খবর পাই, তাই আপনাদেরকে সঠিক তুলে ধরার চেষ্টা করি, বলার চেষ্টা করি। তারপরে আপনারা বুঝবেন না বুঝবেন সেটা আপনাদের ব্যাপার। তবে হ্যাঁ, বাংলাদেশের এই যে আনস্টেবল পরিস্থিতি, এটা আজকের এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় যে ইউনূস সরকারের বিদায় যখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠে আসছে, ঠিক তখন প্রশ্ন জাগছে যে কে তাহলে ইউনূস সরকারের জায়গায় এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবেন বা আসতে পারেন এই বিষয়টি নিয়ে। কারণ পরিষ্কার এটা স্পষ্ট যে কাউকে না কাউকে তো দায়িত্ব নিয়ে দেশের শাসন ব্যবস্থায় থাকতেই হবে, এবং শাসন ব্যবস্থায় থাকতে গেলে এই দায়িত্বটা কার ওপর আসতে পারে। এখন যেহেতু দেয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছে, সেই জন্যই এই প্রশ্নগুলো আসছে যে কে আসতে পারে।
ইউনূস সরকার এখন বিদায়ের পথে। এই বিদায়ের পথে হলে তাহলে একটা প্রশ্ন জাগছে, তার আগে যিনি ছিলেন শেখ হাসিনা, পূর্বতন সরকারের প্রধান, আওয়ামী লীগ দলে, তারা ক্ষমতায় এসেছিলেন 2024-এর জানুয়ারিতে নির্বাচনে জিতে। এখন সে নির্বাচনকে বলা হচ্ছে যে এই নির্বাচন এটা রিগিং করা অবৈধ নির্বাচন। এখনো কিন্তু এটাও অভিযোগ এবং প্রমাণিত সত্য দুয়ের মধ্যে অনেকটাই ফারাক। এখন আমরা তাই আলোচনায় বসবো যে কে এখানে ক্ষমতায় আসার সম্ভাবনা, কার কীভাবে। এখানে দু তিনটে সম্ভাবনার কথা আসছে। অর্থাৎ একটা হচ্ছে যে ইউনূস সরকারের পতনের পর রাষ্ট্রপতি তিনি একটি জাতীয় সরকার তৈরি করতে পারেন, তিনি একটি কেয়ারটেকার সরকার তৈরি করতে পারেন, অথবা আমি যতদূর জানি সংবিধানে এমন কোনো বিধিনিষেধ নেই যে রাষ্ট্রপতি নিজে ক্ষমতা দখল করে ক্ষমতা নিয়ে, অর্থাৎ রাষ্ট্রপতি এই সরকারের শীর্ষে বসে তিনি সেই সরকার চালাতে পারেন তার পছন্দ মতো মানুষজনকে নিয়ে। এখন প্রশ্নটা হচ্ছে যে এর মধ্যে কোন জিনিসটা সংবিধান সম্মত, সংবিধান তাকে কোনো ব্যাঘাত ঘটাবে কিনা। কিন্তু এটা মাথায় রাখতে হবে, সংবিধান বাংলাদেশে এখন তার কোনো অস্তিত্বই নেই। কারণ মানে সরকার গঠনের ব্যাপারে, কারণ এই যে সরকারটি এখন ইউনূসের সরকার চলছে বাংলাদেশে, এই সরকার নিচেই হচ্ছে একটি অসাংবিধানিক সরকার। এই অসাংবিধানিক সরকার, তারা সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন, তাদের শপথ দিয়েছেন আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু এই পুরো ব্যাপারটাই হচ্ছে সংবিধান বিরোধী। সংবিধানে কোনো এই ধরনের কোনো নিয়ম নেই। তাহলে একটা যার এই যে বললাম যে তিন চারটে যে আছে বিকল্প সরকারের, এই বিকল্প সরকারের গুলোর তাহলে প্রথমে আমরা আসি যে জাতীয় সরকার তৈরি করতে গেলে, অর্থাৎ সব সরকারের মানে সংসদের প্রতিনিধিদেরকে নিয়ে নয়, তার বাইরে সমস্ত দলের কাছে চাওয়া হলো তোমাদের প্রতিনিধিদের নাম, ঠিক সেইভাবে একটা সরকার তৈরি হয়। অথবা এর বাইরে কেয়ারটেকার সরকার তৈরি হতে পারে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রধানের জায়গায় বসিয়ে রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করিয়ে দিতে পারেন। কিন্তু এগুলোর কোনোটাই, বারবার বলছি এটা, এর কোনোটাই কিন্তু সংবিধান সম্মত নয়। সংবিধানে এই ধরনের কোনো ব্যবস্থার কোনো বিধান নেই। অর্থাৎ হাসিনা সরকারকে যেভাবে চলে যেতে বাধ্য করা হয়েছে, তাতে সংবিধান ওই সময়ই পুরো ঘেঁটে গেছে। তাহলে এখন একটা দাবি উঠতেই পারে, সে দাবিটা হচ্ছে আওয়ামী লীগকে যখন অবৈধভাবে ক্ষমতার থেকে হটানো হয়েছে, তাহলে তাদের হাতেই ক্ষমতাটা আবার ফিরে আসা উচিত। এটাই খুব স্বাভাবিক, এই প্রশ্নটাই আসে। কারণ এতদিন ধরে সবাই জানতো যে আওয়ামী লীগ সরকারকে গদিচ্যুত করেছে ডিপ স্টেট। গদিচ্যুত করার দলের মধ্যে রয়েছে বাইডেন প্রশাসন আমেরিকার, তাকে গদিচ্যুত করার পেছনে রয়েছে পশ্চিমী দেশগুলো। মনে রাখতে হবে যে গত বছর যে জুলাই মাসে যখন এগুলো শুরু হলো, একদম আগস্টের মুখোমুখি সময়ে, তখন এই ঢাকাস্থিত সমস্ত পশ্চিমা দেশের হাই কমিশনার যারা ছিলেন ওখানে, তাদের যে দূতাবাসের যারা ছিলেন, তারা সবাই কিন্তু একটা মাস লেটার সবাইকে দিয়ে সই করিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল, আবেদন জানানো হয়েছিল
সেনাবাহিনীর কাছে, তারা যেন এই বিদ্রোহ, এই যে অভ্যুত্থান, এটা দমনে কোনো ব্যবস্থা না নেয়, তারা বলেছিল। আবার দেখুন, গত পরশু অর্থাৎ 7 তারিখে এখানে 7ই মার্চ, সেই তারিখে আমাদের যে রাষ্ট্রসংঘের, জাতিসংঘের হিউম্যান রাইটস, মানবাধিকার, সেই মানবাধিকারের যিনি হাই কমিশনার ভলকার তুর্ক, তিনি বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে একটা বলেছেন যে এইগুলোর পেছনে, অর্থাৎ শেখ হাসিনার সরকার যাতে বিদায় নেয় তার জন্যে সেনাবাহিনীকে, মানে চুপ করে যাওয়ার জন্যে, সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার জন্যে, সেনাবাহিনী যাতে ব্যবস্থা না নেয় তার জন্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার যিনি ভলকার তুর্ক, তিনি নিজে ফোন করেছিলেন আমাদের তখনকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। আচ্ছা বলুন তো, জাতিসংঘের কোনো অধিকার আছে একটা দেশের কোন সরকার থাকবে কি না থাকবে, শেখ হাসিনা সরকার থাকবে না না থাকবে, সেই ব্যাপারে তাদের নাক গলানোর? তাহলে নাকটা কেন গলিয়েছিল? তারা যখন গাজায় লড়াই হচ্ছে, জাতিসংঘ কিচ্ছু করতে পারে না, তার মানে তার কোনো নখদন্তহীন একটি সংগঠন। গাজার কথা ছাড়ুন, গাজা ইসরায়েলের কথা ছেড়ে দিয়ে দিন, ইউক্রেনে রাশিয়া যে ভয়ঙ্কর যে ব্যবস্থা নিল, এই যে যুদ্ধ চলছে 3 বছর ধরে, এই যুদ্ধে জাতিসংঘ কিছু করতে পেরেছে? কিছু করেছে? করতে পারেনি। আজকে দেখুন সিরিয়াতে যে যা হচ্ছে তার বিরুদ্ধে কিছু করতে পেরেছে? পারেনি। পৃথিবীর বহু দেশে সরকার অগণতান্ত্রিকভাবে কাজ করছে, স্বৈরতান্ত্রিক পথে কাজ করছে। আমেরিকাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। তারা পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোকে ভাঙার জন্যে কোটি কোটি, হাজার হাজার কোটি ডলার দিয়ে এই সমস্ত বদমাইশগুলো করে গেছে। তার বিরুদ্ধে এই জাতিসংঘ কিছু করতে পেরেছে? আমাদের ভারতে পর্যন্ত $21 মিলিয়ন দিয়ে এখানে কেন বেশি লোক যাতে ভোট দিতে যায়। ভারতে ভোটের হার এমনিতেই পৃথিবীর সব দেশের মধ্যেই যে বেশি যাদের হার, সেই হার ভারতের ভোটারের সংখ্যায় আছে। কিন্তু এখানে এই টাকাটা আবার এমন সব এনজিওকে দেয়া হচ্ছে এবং এমন কাজে লাগানো হচ্ছে যাতে ভারতেও যাতে মোদী সরকারের পতন ঘটানো যায়। তো এই সমস্তগুলোর সাথে যে আজকে আমেরিকা জড়িত হয়েছে, আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘ একটি বিন্দুমাত্র কথা বলেছে, এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে জাতিসংঘের এই যে নিষ্ক্রিয়তা, এটা এই সমস্ত শক্তিমান দেশগুলোকে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে তারা এই সমস্ত দেশের ক্ষমতার ওলট পালট ঘটাতে পারে। বাংলাদেশের কথা ধরুন, সেখানে $29 মিলিয়ন এমন সব সংস্থাকে দেয়া হয়েছে একটাই উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হচ্ছে হাসিনা সরকারের পতন। কেন পতন ঘটাতে হবে হাসিনা সরকারের? সে কথা তো বলে গেছে শেখ হাসিনা নিজেই, এবং সে কথা পরবর্তী সময়ে আমেরিকার থেকে যে বিভিন্ন তাদের হোয়াইট হাউসের গোপন নথি যে সমস্ত বার করা হচ্ছে, বেরিয়ে আসছে, সেখানে দেখা যাচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপ নেয়া, বাংলাদেশে একটি মার্কিন ঘাঁটি, সেনা ঘাঁটি তৈরি করা, এই সব কিছুতে হাসিনা রাজি হননি, তার জন্য চলে যেতে হয়েছে।
তো কথাটা হচ্ছে জাতিসংঘ সে শক্তের ভক্ত নরমের জম। সেই জাতিসংঘের ভলকার তুর্ক তিনি বলেছেন যে বাংলাদেশের যখন গত জুলাই মাসের শেষে যখন অবস্থা এরকম হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে, সেখানে তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফোন করে বলেছিলেন যে যদি এই যে বিক্ষোভরত ছাত্র জনতার বিরুদ্ধে কোনো রকমভাবে দমনমূলক আচরণ করেন, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে যে সেনাবাহিনী শান্তিরক্ষা বাহিনীতে গেছে সেই শান্তিরক্ষা বাহিনীকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে বাংলাদেশের যারা সেনায় যোগদান করেন তাদের একটা বড় অংশের একটা বিরাট আকর্ষণ থাকে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে একটা মোটা টাকা নিয়ে তারা ফিরে আসবে এবং তারপরে তারা রিটায়ার করবে, এরকম একটা মনের রয়েছে। আর ভারতবর্ষে এই বাংলাদেশের এই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের এই যে সৈন্যদের যে যাওয়া, সেনাদের যাওয়া, এইটা বন্ধ করলে ওয়াকারুজ্জামান তার দেশের মধ্যে তিনি নানা রকম সমস্যার মুখোমুখি হতেন বলে এইটা জানতেন ভলকার তুর্ক ওই জাতিসংঘের, এবং সেইটা দিয়ে তিনি ভয় দেখিয়েছেন এই আমাদের ওয়াকারুজ্জামানকে। এটা তার কাজ। একটা দেশে কে শাসক থাকবে সেটা দেখা তার কাজ, তিনি কিছুই করেননি। আবার দেখুন, এটা যে একটা বিরাট একটা ষড়যন্ত্রের জন্য শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। একজন রাশিয়ান সাংবাদিক 2023 সালের ডিসেম্বরে স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশে 2024-এর জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা জিতলেও তার সরকারের পতন ঘটানো হবে ওই আরব স্প্রিংয়ের মতো যুবকদের নিয়ে, ছাত্র যুবক এদেরকে নিয়ে সেইটা ঘটানো হবে, এবং সেইটা ঘটানো হয়েছে। আজকে হাসিনা নেই। শেখ হাসিনা দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, ভারতে রয়েছেন গত 5 আগস্ট থেকে। এখন সেই জায়গায় এসে বসেছেন, তার জায়গায় এসে বসেছেন ইউনূস, এবং ইউনূসের এই সরকারও একের পর এক মানবতা বিরোধী কাজ করে গেছেন। হিন্দুদের ওপর অত্যাচার শুধু নয়, সমস্ত সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, এমনকি রাজনৈতিকভাবে যারা এই সরকারের বিরুদ্ধে তাদের উপরে ভয়ঙ্কর অত্যাচার। বাংলাদেশ এখন মাৎস্য ন্যায়ের রাজত্ব শুরু হয়ে গেছে বাংলাদেশে, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আজকে এই পরিস্থিতিতে যখন চলে যেতে হচ্ছে, মোহাম্মদ ইউনূস যখন যেতে বাধ্য হচ্ছেন, সেই সময় প্রশ্ন আসছে বাংলাদেশের শাসনভার তাহলে এই যে সময় কে নেবেন। আপনারা একটা উদাহরণ দিয়ে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি। ধরুন কারোর বাড়িতে ডাকাতি হলো, ডাকাতি হওয়ার পর সেখানে বাড়ির সমস্ত সম্পদ, বাড়ির ধনরত্ন, হিরে জহরত যাই থাকুক, সব কিছু লুট করে নিয়ে গেল ডাকাতরা। আর সেই যে যিনি বাড়ির মানুষজন যারা, তারা কেউ পালিয়ে গেলেন, পালাতে বাধ্য হলেন, কেউ অন্য দেশে আশ্রয় নিলেন, চলে গেলেন। এখন তার জায়গায় ডাকাতরা সেই সমস্ত ধনসম্পদের মালিক হয়ে গেল। এইবার ধরুন ধনসম্পদের সেই মালিকানা সেটা ধরা পড়ে গেল যে এদের ডাকাতি করে এরা এই ধনসম্পদ লুট করে নিয়ে এসছে। তাহলে কি করবে পুলিশ কিংবা আইন রক্ষাকারী বাহিনী? তারা তাদের কাছ থেকে সেই সম্পদগুলো নিয়ে এসে, এবং সেই সম্পদগুলো করবে কি, যারা তার আসল মালিক তাদেরকেই ফেরত দেবে। অর্থাৎ সেই বাড়ির মালিক তার ডাকাতি হওয়ার সম্পত্তি যদি ফেরত পান, মানে যদি পুলিশ যদি সেগুলো জব্দ করে নেয়, দখল করে, এবং এরা যদি বলে যে এটা আমাদের সম্পত্তি, সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে তারাই পাবে, সেই বাড়ির মালিক সম্পত্তি ফেরত পাবে। বাংলাদেশের ক্ষেত্রে তো তাই।
বাংলাদেশে শেখ হাসিনাকে তার সরকারকে হটিয়ে দিয়ে তিনি চলে যেতে বাধ্য করেছেন, জোর করে ডাকাতরা ক্ষমতা দখল করেছে। এইবার ডাকাতদের চলে যাওয়ার সময় হয়েছে, সেই ধনসম্পদ অর্থাৎ সরকারি পদ সিংহাসন সেগুলো ছেড়ে দিয়ে, যে ভারত দেশের প্রধানমন্ত্রিত্ব সরকার ছেড়ে দিয়ে তারা পালাতে বাধ্য হচ্ছে, চলে যাচ্ছে। তাহলে তো সহজ নিয়মে যেমন ডাকাতি হওয়ার সম্পত্তির মালিক যিনি, তিনি তার সম্পত্তি ফেরত পান, ঠিক এখানেও তো তাই হওয়ার কথা। খুব স্বাভাবিকভাবে সেটাই হচ্ছে, সাধারণ বুদ্ধিতেও বলে তারা আসবেন, কারণ তারা তো নির্বাচিত সরকার। আর এই নির্বাচিত সরকার যে জাল জালিয়াতি কিছু করে সরকারি দখল করেছে ক্ষমতা, তা তো নয়, সেটা কোনো কোর্টেও প্রমাণিত হয়নি, কোনো কোর্টে, এমনকি ইন্টারন্যাশনাল যে কোর্ট অফ জাস্টিস সেখানেও তো প্রমাণিত কিছু হয়নি এসব ব্যাপারে। আমি মন গড়া কিছু অভিযোগ তুললাম, আর সেই অভিযোগের ভিত্তিতে আমি একজনকে হটিয়ে দিলাম, এটা তো কোনো বিচার হতে পারে না। সুতরাং আজকে যে পরিস্থিতিতে বাংলাদেশে আজকে যদি মোহাম্মদ ইউনূসের সরকার চলে যাবেন, এটা দেয়াল লিখন স্পষ্ট, প্রথমেই বলেছি তিনি চলে যাবেন, তাহলে ক্ষমতায় ফিরে আসার প্রথম অধিকার এবং সেই অধিকার অনুযায়ী শেখ হাসিনাকেই বাংলাদেশের শাসন ক্ষমতায় পুনর্বাসন দিতে হবে। এটাই হচ্ছে সাধারণ নিয়ম এবং সত্যিকারের কথা। আমি বড় জোর দেশের একটা যে দাবি উঠেছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে বড় জোর এই দাবিটা তোলা যেতে পারে যে শেখ হাসিনা এসে ক্ষমতা দখল করুন, ক্ষমতায় বসুন, বসার পর সারা বিশ্বের সমস্ত নজরদারির মধ্য দিয়ে তারা আবার একটি নির্বাচনের ব্যবস্থা করা হোক, ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশনের ব্যবস্থা করা হোক। সেই ইলেকশনে যারা জিতবেন, এবং সেটা অবিলম্বে করতে হবে, সেই ব্যবস্থা যারা করবেন, তাহলে শেখ হাসিনা জিতলে তিনি ক্ষমতায় আসবেন। নইলে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, আজকে যদি যে কোনো সরকার আসুক, যেহেতু এতদিন ধরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হয়নি, তাদের বিরুদ্ধে অত্যাচারের জন্য সবাই পালিয়ে আছে, সুতরাং একটা সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় তাদেরকে দিতে হবে যাতে দেশের পরিস্থিতি শান্ত হয় এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এগিয়ে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে। তার জন্যে ভারত, রাষ্ট্রসংঘ, অন্য যে কোনো নজরদারি সংস্থা আসুক, তারা দেখুক, ঠিক আছে। আর এই যে বলা হচ্ছে শেখ হাসিনার, বলছে যে তিনি তো রিগিং করে জিতেছেন, আরে আমেরিকা যুক্তরাষ্ট্রে 2020 ইলেকশনের কথা ভাবুন, 2020 ইলেকশন, সেখানে ট্রাম্প সাহেব, আজকের যিনি প্রেসিডেন্ট, এই ট্রাম্প সাহেবকে জোর করে হারিয়ে দেয়া হয়েছে, রিগিং করে হারিয়ে দেয়া হয়েছে। এই নিয়ে ট্রাম্পের সমর্থকরা তো ওভাল হাউস এবং অনেক জায়গায় অনেক রকমভাবে গোলমাল করেছে, তার মামলাও চলেছিল। এবং সত্যিই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেই ভোটে সেখানেও হয়েছিল, ট্রাম্প বলেছিলেন তাকে রিগিং করে হারানো হয়েছে, কাউন্টিংয়ে রিগিং করা হয়েছে, কিন্তু তার জন্য কি বাইডেন সরকার তাকে শাসন ব্যবস্থায় থাকতে দেওয়া হয়নি? তিনি তার পুরো যে 4 বছর শাসনকাল সেটা তো তিনি চালিয়ে গেছেন। তাহলে কেন শেখ হাসিনাকে আবার ওইখানেই একটা বেনিফিট অফ ডাউট কেন দেয়া হবে না? তাকে দিতে হবে। এবং বাংলাদেশের মানুষের ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশে চলছে নানান ধরনের ষড়যন্ত্র। অনেকে বলতেছে নাকি এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হত্যার প্ল্যান করতেছে অনেকেই। যাই হোক বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনারা তদন্ত করে যে করা ভিডিও ফুটেজ দেখে দিয়েছি, এই ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ,
এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি শেখে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।